নমস্কার, আপনারা দেখছেন আরবি বাংলা। আপনাদের সঙ্গে আমি সুস্মিতা। নজর রাখবো আজকের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ খবরে। পশ্চিম মেদিনীপুরের খড়গপুরের রেলের কারখানায় ভুসিসাপের কাছে ফেলে দেওয়া আবর্জনার মধ্যে আচমকা আগুন লেগে যায়। তীব্র গরমের কারণে আগুন ছড়িয়ে পড়ে বিভিন্ন জায়গায়। আতঙ্ক ছড়িয়ে পড়ে ওয়ার্কশপের ভেতরে থাকা ওই এলাকার কর্মীদের মধ্যে। ওয়ার্কশপের চিফ ওয়ার্কশপ ম্যানেজার তৎক্ষণাৎ ফায়ার ব্রিগেডকে খবর দিলে দমকলের 3টি ইঞ্জিন এসে আগুন নেভানোর চেষ্টা চালাচ্ছে। যদিও এই সম্পর্কে কোনো মন্তব্য করতে চাইলেন না ওয়ার্কশপ ম্যানেজার। এগরা শহরে রামনবমীর দিনে রামনবমীর শোভাযাত্রায় এগরা কলেজ মোড়ে দুষ্কৃতীদের ছোড়া ইটের আঘাতে জখম হয় রামভক্তরা। পরিস্থিতি উত্তপ্ত হয় এগরা শহর। রাতভর চলে দফায় দফায় বিক্ষোভ অবরোধ কর্মসূচি। খবর পেয়ে মধ্যরাতে ছুটে আসে মেদিনীপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল। তিনি থানায় যাওয়ার চেষ্টা করলে অফিসাররা তার সঙ্গে কথা বলার চেষ্টা করলে থানার গেট বন্ধ থাকায় তিনি বিক্ষোভ দেখাতে থাকেন। পরে এগরা বেলদা রাজ্য সড়ক অবরোধ করে সেই অবরোধের পরিপ্রেক্ষিতে এগরা থানার পক্ষ থেকে অগ্নিমিত্রা পালের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়। এই মামলার সংক্রান্ত বিষয় নিয়ে তিনি কাঁথি মহকুমা আদালতে আছেন এবং সেখানে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে রাজ্য সরকারের পুলিশের ক্ষোভ উগরে দেন। আজকে কাঁথি আদালতে এসেছি। এখানে আপনারা জানেন যে কয়েকদিন আগে রামনবমীর দিন এগরার মেন রাস্তা দিয়ে আখাড়ার প্রসেশন বেরিয়েছিল। সেখানে আমি প্রেজেন্ট ছিলাম না, কিন্তু হঠাৎ করে রাত্রি 11টা সাড়ে 11টা নাগাদ আমার কাছে ফোন আসে যে এই রামনবমীর মিছিলে কিছু জিহাদি দুষ্কৃতী তারা বোমবাজি করেছে, পাথর ছুঁড়েছে, ট্রান্সফরমারে পাথর ছুঁড়েছে, ট্রান্সফরমার ব্লাস্ট হয়ে গেছে, সারা জায়গা অন্ধকার। এবং সেখানে ওই হিন্দু ছেলেরা যারা ছেলেমেয়েরা যারা নিয়ে যাচ্ছিল আখাড়া, তাদের উপর আক্রমণ হয়েছে। আমি সঙ্গে সঙ্গে দৌড়ে যাই এবং দৌড়ে গিয়ে আমি যখন পৌঁছই তখন রাত 12টা সাড়ে 12টা 1টা, এবং সেখানে দরজা বন্ধ, যে মানে থানার গেট বন্ধ। গেটের ওই পাশে আইসি দাঁড়িয়ে, এসডিও দাঁড়িয়ে, আমরা এদিকে আখাড়ার ছেলেরা দাঁড়িয়ে বারবার আইসিকে এবং এসডিওকে রিকোয়েস্ট করেছি আমাকে এবং আমার প্রেসিডেন্ট সুদাম পণ্ডিত মহাশয়কে আমাদের ভেতরে ঢুকতে দেওয়া হোক। 4টে ছেলে, আমাদের হিন্দু ছেলে, আমাদের মানে বিজেপি নয়, হিন্দু ছেলেকে অ্যারেস্ট করে রাখা হয়েছে, কিন্তু যারা দুষ্কৃতী তাদের মধ্যে সেরকম কাউকে অ্যারেস্ট করা হয়নি। আমাদের 5টা ছেলে সিরিয়াসলি ইনজিওর্ড হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। আমি বারবার বলা সত্ত্বেও আইসি বলেন না, আমরা গেট খুলবো না। আমি অবাক হয়ে যাই। আমি তো শেখ শাহজাহানের মতো ক্রিমিনাল নই, আমার তো কোনো পাস্ট, কোনো চুরি ডাকাতি রেপ মানে এই ধরনের কোনো কেস আমার নেই, আমি ক্রিমিনাল নই। তাহলে আমাকে একজন বিজেপির প্রার্থী, আমি একজন সিটিং এমএলএ, আমাকে কেন ঢুকতে দেওয়া হবে না? কিন্তু আমাকে ওই রাস্তায় গেটের ওই পারে আমাকে দাঁড় করিয়ে রাখা হয়। আমি বারবার বলি, আপনি যদি 4টে আমার ছেলেকে যদি ধরে থাকেন, হিন্দু ছেলেকে, তাহলে 4টে ওদের ছেলেকে ধরবেন না কেন? যাদের কাছে আপনার সিসিটিভি ক্যামেরা দেখুন, কারা কারা মেরেছে, যারা মারলো তাদের শাস্তি হবে না, আর যারা মার খেলো তাদেরকে আপনি ধরে রেখে দিয়েছেন। 5 জন হাসপাতালে ভর্তি, উনি আমার কথা শোনেন না। তখন আমি অগত্যা রাস্তা অবরোধ করি, কারণ আমার উপায় নেই, আমাকে আমার মানুষের পাশে দাঁড়াতে হবে। এবং সারা রাত আমরা সেখানে অবরোধে থাকি। সকাল 7টার সময় উনি খবর পাঠান যে উনি ওই 4টি ছেলের মধ্যে 3টি ছেলেকে ছেড়ে দিচ্ছেন। এই ডিসিশনটাই যদি উনি সেই সময় আমাকে সম্মান দিয়ে যদি তার অফিসে বসে কথাবার্তাটা বলতেন, তাহলে এত কিছু দরকার হতো না। কিন্তু আজকে আমাদের সারাদিন সারা রাত বসিয়ে রাখা হলো, আমাদের হেকেল করা হলো, উপরন্তু আমাকে কেস দেওয়া হলো। তাহলে বলুন আজকে পশ্চিমবঙ্গের কি অবস্থা? আজকে মানুষের ওপর অত্যাচার হচ্ছে, হিন্দুদের ওপর অত্যাচার হচ্ছে, মুসলমানদের ওপর অত্যাচার হচ্ছে না। মুসলমানদের ওপর যদি কোনো রকম কেস হয় তারা কেস নেয় না, কিন্তু হিন্দুদের ওপর যদি অত্যাচার হয় তাহলে উল্টে আমাদেরকে কেস দিচ্ছে। কিন্তু কেস দিয়ে আমাদের দমানো যাবে না। কেসের জন্য আমাদেরও
অ্যাডভোকেট দাদারা রয়েছেন, অ্যাডভোকেট সেল রয়েছে, আমরা লড়াই করব। কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ আর প্রশাসনকে দিয়ে আমাদের দাবাবার চেষ্টা করছেন, কিন্তু মাথার ওপর আদালত আছে, মাথার ওপর ভারতবর্ষের সংবিধান আছে। আমরা দেখছি যে পুলিশের বিরুদ্ধে যখন প্রতিবাদ করতে আসেন তখনই মামলা মোকদ্দমার সম্মুখীন হতে হয়, অথচ বহু মানুষ সারাদিন আসে তাদের সমস্যাগুলো নিয়ে, দিনের পর দিন থানা থেকে ঘোরানো হচ্ছে তাদেরকে। এটা কি চলতে থাকবে? এটা চলতে থাকবে যতদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থাকবেন, যতদিন টিএমসি সরকার থাকবে। আমাদের সরকার 26-এর আগেই আসবে এবং সেখানে আপনাদের কথা দিচ্ছি, ধর্ম দেখে কে কোন দল করে সেই দেখে কিন্তু পুলিশ প্রশাসন চলবে না। সেখানে ন্যায্য বিচার পাবে মানুষ, কেস দায়ের করা হবে, এফআইআর বা কমপ্লেন যদি দিতে যান, আর আপনি যদি বিজেপি হন বা সাধারণ মানুষ হন, আজকে মমতা ব্যানার্জির পুলিশ সেই এফআইআর নেয় না, কমপ্লেন নেয় না। আজকে আপনারা দেখেছেন, আমি মেদিনীপুরের কোতোয়ালি থানায় গেছি মমতা ব্যানার্জির এগেইনস্টে কমপ্লেন করতে, আমার কমপ্লেন অবধি নেওয়া হয়নি। সেখানেও আমাকে বারবার বলা সত্ত্বেও শোনেনি, আমাকে রাস্তা অবরোধ করতে হয়েছে। আমি একজন সিটিং এমএলএ, একজন লোকসভার প্রার্থী, পৃথিবীর সব থেকে বৃহৎ দল তার প্রার্থী হয়ে আজকে পুলিশ আমার সাথে কোঅপারেট করে না, আমার কেস নেয় না। তাহলে আপনি ভাবতে পারছেন এই যে আদালতের রুমে গরিব মানুষ, দুস্থ, তারা এসছে বিভিন্ন গ্রাম থেকে এই গরমের মধ্যে, তাদের এফআইআর নেবে পুলিশ, তাদের ন্যায় দেবে? কোনোদিন দেবে না। কারণ এই পুলিশ হচ্ছে চটি চাটা পুলিশ, এই পুলিশ হচ্ছে তোষামোদি করা পুলিশ, মমতা ব্যানার্জির তোষামোদি করা পুলিশ। যতদিন মমতা ব্যানার্জি আছে ততদিন এই পুলিশ থাকবে। বাকি আমরাও সব ডায়েরিতে নোট করছি, লাল ডায়েরি, নীল ডায়েরি, সব ডায়েরি আমাদেরও আছে। আমাদের সরকার আসুক, তারপর কাকে কোথায় ট্রান্সফার করতে হয় সেগুলো আমাদের জানা আছে। এগরায় সন্দেশখালীর নির্যাতিতা মহিলারা বিজেপির ভোট প্রচারে এলেন। রবিবার এগরা শহরের দীঘা মোড়ে বিজেপির একটি মহিলা মোর্চার সাংগঠনিক সভার আয়োজন করা হয়। বিজেপির রাজ্য মহিলা মোর্চার সভানেত্রী ফাল্গুনী পাত্রের নেতৃত্বে এই সভায় উপস্থিত ছিলেন সন্দেশখালীর 5 জন নির্যাতিতা। তারা অধুনা সন্দেশখালীর বেতাজ বাদশাহ শেখ শাহজাহানের নেতৃত্বে কিভাবে সন্দেশখালীতে অত্যাচার হতো সেই বর্ণনা তুলে ধরেন। ঘটনার কথা বলতে গিয়ে কেঁদে ফেলেন এক নির্যাতিতা। এবারে নির্বাচনে লক্ষ্মী ভাণ্ডারের কথা না ভেবে মহিলাদের নিরাপত্তার দাবি তুলে বিজেপিতে ভোট দেওয়ার ডাক দেন সন্দেশখালীর মহিলারা। তারপর রাজ্যের তৃণমূল সরকারের দুর্নীতি, দরতন্ত্র ও তালিবানি শাসনের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন বিজেপির মহিলা মোর্চার রাজ্য সভানেত্রী ফাল্গুনী পাত্র। অভিনেতাদের অভিনয় নিয়ে বিস্ফোরক দাবি করলেন মিঠুন চক্রবর্তী। তিনি বলছেন যে নেতারাই সবচেয়ে বড় অভিনেতা, বিষয় কি বলবেন? দেখুন, উনি ওনার মন্তব্য করেছেন, আর সত্যি সত্যিই তো নেতাদের অনেক সময় অভিনয় করতেও হয়। কারণ দেখুন, আমাদের এখানে যারা এমপি ছিলেন, এমপি ল্যাডের টাকা পেয়েছেন, পাশ করিয়ে এনেছেন, অথচ এই রাজ্য সরকারের অত্যাচারের জন্য, বাধার জন্য কাজ করতে পারেননি। বাধ্য হয়ে মানুষের কাছে যেতে হচ্ছে, বারবার বলতে হচ্ছে যে আমরা পাইনি, আমরা করতে পারছি না। তো তারা নেতা হয়েও তাদের যে কাজ করার কথা এই রাজ্য সরকারের বাধাদানের জন্য করতে পারছে না। মানুষের কাছে গিয়ে বারবার তাদেরকে জবাব দিতে হচ্ছে। কোনো না কোনো জায়গায় এটাও তো একটা অভিনয় করতে হচ্ছে তাদের। বাস্তবটাকে সত্যিকারের টাকা পাওয়ার পরে তারা সেখান থেকে কাজ আনার পরেও সেটা ইমপ্লিমেন্ট করতে পারছে না। মানুষের কাছে বারবার তাদেরকে বোঝাতে হচ্ছে। সেটা দায় কার? সেটা এই সরকারের। বলছি, তৃণমূলের গোষ্ঠী কন্দলের জেরেই কিন্তু তৃতীয় তৃণমূল কর্মীকে খুন করা হলো। এই জন্যই কিন্তু বাবুইহাটিতে 11 জন তৃণমূল কর্মীকে আটক করেছে পুলিশ। দেখুন, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব সর্বত্র। কে কতটা খাবে, কে কতটা নেবে, কার পকেটে কতটা টাকা যাবে, কে কতটা এলাকা দখল করবে, আগামী দিনে কে কতটা নেতৃত্ব দেবে এবং তার ফলে তাদের ইনকাম হবে কোটি কোটি টাকা, কারোর আর্মস, যার যেরকম যেভাবে ক্ষমতা দখল করতে পারে। এই ক্ষমতার অলিন্দে থেকে ক্ষমতার লড়াই, এইভাবেই তাদের মধ্যে সংঘর্ষ এবং তার থেকে খুন, মারপিট, লোপাট সব কিছু তাদের মধ্যে হচ্ছে। দক্ষিণ কলকাতার সাংগঠনিক জেলার মণ্ডল সভানেত্রী সরস্বতী সরকারকে প্রোগ্রামের অভিযোগ তৃণমূলের। দেখুন, সরস্বতী সরকার সে ওখানে যে দেবশ্রী রায়চৌধুরী, তিনি আমাদের ক্যান্ডিডেট আছেন, তিনি রাত্রি কন্টিনিউ প্রচার করতে করতে তিনি সেখানেও প্রচারে ছিলেন এবং তার আগে আমাদের যারা কার্যকর্তা একসাথে মিলে সেই প্রচারে ছিলেন তাদেরকে ধরেও মারা হচ্ছিল। আপনারা জানেন, বিশাল দাবদাহ। স্বভাবতই মানুষ এসব কাজের জন্য রাতটাকে বেছে নিয়েছে। রাত বলতে একদম গভীর রাত নয়, কিন্তু রাত। আর
শহর এলাকায় আমরা 12টা 1টা অবধি কাজ করতেই পারি, আমরাও করি, আমরাও অনেক সময় প্রচারে ফিরতে ফিরতে আমাদের 12টা 1টা 1:30টা হতেই পারে। কিন্তু ভাবুন, পুরুষদের মারতে মারতে একজন মহিলাকেও পেছন থেকে এসে চপার দিয়ে তার মাথা ফাটিয়ে দিল, মাথায় কোপ মারলো এবং সে পুরো রক্তাক্ত হয়ে গেল। তাহলে কোন পশ্চিমবঙ্গে আমরা বাস করছি যেখানে মহিলাদের ওপর অত্যাচার করছে? সন্দেশখালী সারা ভারতবর্ষ বিখ্যাত। আপনি দেখুন আজকে পার্ক স্ট্রিট, কামদুনি, হাঁসখালি, আর কালকে হয়ে গেল যেরকম আপনারা দেখতে পেলেন কলকাতা দক্ষিণ। অর্থাৎ প্রত্যেক দিন মেয়েদের ওপর বিভিন্নভাবে কোথাও বা শ্লীলতাহানি, কোথাও বা থ্রেট, কোথাও বা তার পরিবারকে বিভিন্নভাবে শাস্তি, কোথাও বা সেই মহিলার মাথা ফাটিয়ে দেওয়া, কোথাও বা রেপ করে তার দেহকে ছিন্ন ভিন্ন করে তার পুরো বডিটাকে লোপাট করে দেওয়ার চেষ্টা। এই তো পশ্চিমবঙ্গের রাজনীতি। আর তৃণমূলের এটাই হচ্ছে দান, যারা ভোট দিয়েছিল এটা তাদেরকে উপহার। কারণ তিনি বলেছিলেন বাংলা তার মেয়েকেই চায়, বাংলা তার মেয়েকে জিতিয়েছে, আর সেই মেয়েদের প্রতি এই ধরনের উত্তর মাননীয়া মমতা ব্যানার্জি দিচ্ছে। হাসনাবাদ বিস্ফোরণের ঘটনায় কিন্তু বিজেপি নেতাকে গ্রেফতার করেছে, কিন্তু বিজেপি নেতার ভাই দিলীপ দাস পরিবার দাবি তুলছে যে তাকে ফাঁসানো হয়েছে। দেখুন, ফাঁসানোটা তো তৃণমূলের কাজ, কিন্তু যদি কেউ দোষী থাকে, যদি সত্যিকারের তথ্য পেয়ে থাকে তাহলে তাকে ধরবে। কিন্তু সত্যিকারের সে দোষী কি না, না তাকে ফাঁসানো হয়েছে সেটা অবশ্যই দেখা দরকার। কারণ যেভাবে চুরির পাহাড়, দুর্নীতির পাহাড়, মেজের তলা থেকে, আপনারা সন্দেশখালীতে দেখেছেন মেজের তলা থেকে তৃণমূল নেতার বাড়ি থেকে যেভাবে আগ্নেয়াস্ত্র বেরোচ্ছে, যেভাবে বাচ্চারা বল ভেবে খেলতে গিয়ে বোমা নিয়ে খেলে মারা যাচ্ছে, যেভাবে একের পর এক বিস্ফোরণ ঘটছে, বারুদের স্তূপের ওপর বসে রয়েছে পশ্চিমবঙ্গ। করছে কারা? শাসক দল। তাদের আপনারা এই মেদিনীপুরেও আমরা দেখেছি যে 3 জনের যে বোম, দিদিমণি বলছে চকলেট বোম ফেটেছে, কিন্তু তাতে তৃণমূল কর্মীরা মারা গেছে। কোথায় হয়েছে? তৃণমূলের যে কার্যকর্তা তার বাড়িতে হয়েছে। তো এই যে এখানে এই বোম, আগ্নেয়াস্ত্র এর আড়ত হচ্ছে এই পশ্চিমবঙ্গ, এবং এটা আমদানি করেছে এই তৃণমূল। তো সেখানে একজন বিজেপি, সে তার বাড়িতে বোম আছে বা বিস্ফোরণ আছে, এটা তো অবশ্যই সন্দেহজনক। কিন্তু আমি বলবো যে এটা সত্যিকারের তদন্ত হোক এবং সিবিআই তদন্ত হোক। কারণ এই রাজ্য পুলিশ দিয়ে তদন্ত সম্ভব নয়। রাজ্য পুলিশ এই সরকারের তথ্য লোপাট করে, আর যারা বিরোধী আছে তাদের ওপর কেস দেয়। আমার ওপর 32খানা কেস আছে, আর্মস আছে, বোম আছে, রেপ আছে, মার্ডার আছে। তো এই সরকার তো কেস দেয়। তা তাকে সত্যিকারের সে জড়িয়েছে না তার উপরে যোগসাজশ করা হয়েছে, সেটা অবশ্যই তদন্ত করতে হবে এবং অবশ্যই সিবিআই তদন্তের প্রয়োজন। তৃণমূলের যুক্তি ছিল যে সন্দেশখালীতে বাইরে থেকেও আনা হতে পারে অস্ত্র। খারিজ খোদ অভিযুক্ত তালেতের বউ তিনি জানাচ্ছেন তার সামনেই কিন্তু বক্স থেকে অস্ত্র উদ্ধার হয়েছে। একদমই তাই। সন্দেশখালীতে যে যে ঘটনা ঘটেছে, বেতাজ বাদশাহ, তারই তৃণমূলের নেতা শেখ শাহজাহান থেকে উত্তম অধিকারী, শিবু হাজরা, দুনিয়ার সবাই। আর সেখানে তো অন্য কোনো দল ছিল না, ছিল তো তৃণমূল। যদি অস্ত্র বাইরে থেকেও আসে তাহলে আমদানি তৃণমূলই করেছে, তার দায়ভার তো তৃণমূলেরই। যদি অস্ত্র বাইরে থেকেও এসে থাকে তাহলে সে দায় কার? কারণ ওখানে তো অন্য কোনো দল নেই, ওখানে তো তৃণমূলই আছে, তাহলে এটা তৃণমূলই করেছে, তার দায়ভার তৃণমূলকেই নিতে হবে। নন্দীগ্রামে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কনভোর সামনে চোর চোর স্লোগান, এখন জয় বাংলা স্লোগান তুলে তৃণমূল। দেখুন, বিষয় হচ্ছে শুভেন্দু অধিকারীকে ওরা গায়ের জ্বালায় বলছে। কেন বলছেন? কারণ শুভেন্দু অধিকারী ওই ঘর থেকে এসছেন, উনি জানেন যে এরা কিভাবে চুরি করেছে, কিভাবে তোলাবাজি করেছে, কিভাবে অন্যায় করেছে, কিভাবে আইনকে বুড়ো আঙুল দেখিয়ে একের পর এক মানুষের সাথে প্রতারণা করেছে। কারণ তিনি ওই ঘরানার, তিনি এই অন্যায় দেখেই সমস্ত পদে পদত্যাগ করে তিনি কিন্তু ভারতীয় জনতা পার্টিতে এসেছেন। তাকে কেউ সরিয়েও দেয়নি, তাকে কেউ শোকজও করেনি, বরং আমরা বলতে পারি প্রচুর দায়িত্ব এই শুভেন্দু অধিকারী দিয়ে রেখেছিল। কেন তখন দিয়েছিল? কারণ তিনি পারতেন, তার সেই ক্ষমতা আছে, তাই তাকে দিয়েছিলেন। আজকে যখন তিনি এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে বিজেপিতে চলে এসেছেন, তখন বলছে শুভেন্দু অধিকারী চোর। তার মানে উনার দলে ছিলেন যখন তিনি মহান, আর যখন বিজেপিতে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে তিনি এলেন তখন তিনি চোর। তাহলে চোর ওরা, সেই চোরের বিরুদ্ধে শুভেন্দু অধিকারী লড়াই করছেন, সেই জন্যই তাকে চোর চোর বলছে। চোরের মায়ের বড় গলা। আপনারা দেখছেন মমতা ব্যানার্জি সবাইকেই চোর দেখছে, আর সব জায়গায় বিজেপির ভূত দেখছে। কারণ সব থেকে চোরের বড় বেনিফিশিয়ারি সেটা হচ্ছে মমতা ব্যানার্জি। বলে গেছে কে? কুণাল ঘোষ, তারই মুখপাত্র। বলছি, রাজ্যের মুখ্যমন্ত্রী আজকে মমতা ব্যানার্জি মালদার সভা থেকে বলছেন যে রাজ্যে চকলেট বোমা ফাটলেও কিন্তু বিজেপি এনআইএ এবং সিবিআই তদন্ত করবে। দেখুন, মমতা ব্যানার্জি চকলেট বোমায়, মমতা ব্যানার্জির কথায় চকলেট বোমায়
4জন 5 জন মারা যায়, বাড়ির ছাদ উড়ে গিয়ে 100 ফুট 200 ফুট দূরে পড়ে, গাছে ঝুলে থাকে বডি, ঘরের ছাদ উড়ে যায়। এই যদি পশ্চিমবঙ্গের মমতা ব্যানার্জির চকলেট বোম হয় তাহলে বড় বিস্ফোরণ কীরকম হবে বুঝতে পারছেন? বড় বিস্ফোরণ মানে পশ্চিমবঙ্গ শেষ, যেটা মমতা ব্যানার্জি মানুষের ওপর মানে ক্রমান্বয়ে ঘটিয়ে চলেছেন। আমরা সব জায়গায় দেখেছি কিভাবে একের পর এক চুরি করে, মানুষকে প্রতারণা করে, বা অরিজিনাল বারুদের স্তূপের ওপর মানুষ থেকে বাচ্চারা বল ভেবে বোমা নিয়ে খেলতে গিয়ে, বোমাকে বল ভেবে খেলতে গিয়ে বহু বাচ্চার প্রাণ গেছে, মানুষের প্রাণ গেছে, স্কুলের ছাদের ওপর বোমা পাওয়া গেছে। তো এই হচ্ছে পশ্চিমবঙ্গের স্থিতি। উনি চকলেট বোম বলতেই পারেন, কারণ উনার যে কর্মীরা মারা গেছে তাতে উনার কোনো গুরুত্ব নেই। উনি এখন নিজেকে বাঁচতে এবং তার যারা সন্ত্রাস বাহিনী আছে তাদের বাঁচাতে ব্যস্ত। ভূপতিনগরের যে ঘটনা, তিনি ব্যস্ত রয়েছেন, সেই জন্য তিনি এত বড় বিস্ফোরণকে চকলেট বোম বলছে। খুব ভালো, মানুষ বিচার করবে ওটা চকলেট বোম ছিল। তাহলে মমতা ব্যানার্জির চকলেট বোমের, পিসিমণির চকলেট বোমের কি জোর ভাবুন, যেখানে এতগুলো প্রাণ গেল, এতগুলো ঘর উড়ে গেল, সেই চকলেট বোম পিসিমণির তার যে তত্ত্বাবধানে তৈরি হচ্ছে, তার সরকারের, তার দলের, তার নেতাদের। তো এরপরে তো প্রত্যেকটা যারা ওনার বিরুদ্ধে বলবে, সত্যিটা তুলে আনবে, তাদেরকেই তিনি এইভাবে উড়িয়ে দেবেন এবং সেটা ধামাচাপা দিয়ে দেবেন। কারণ তার কর্মীরা মারা গেছে, তাতে কোনো দুঃখ নেই। তিনি বলছেন একটা সামান্য চকলেট বোম ঘটেছে। এই হচ্ছে মমতা ব্যানার্জি, আর এই হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের শাসন চলছে। এখানে আইনের শাসন নেই, এখানে শাসকের আইন বলবৎ হচ্ছে। সংবাদ এখন এ পর্যন্তই। দেখতে থাকুন আরবি বাংলা, খবর যেখানে হাতের মুঠোয়।